ওকে, তো আজকের ভিডিওতে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন শিখবো, কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটা জুয়া খেলা সম্পর্কে বলি এবং সেই রিয়েল লাইফ এক্সাম্পলটা দিয়ে আমরা পুরো কনসেপ্টটা বুঝে নেব। চলো লেটস গেট স্টার্টেড। তোমরা যারা গ্রামের দিকে থাকো অথবা কোনো ঘোড়া দৌড় বা এই ধরনের কিছু ইভেন্টে কোনোদিনও গিয়েছিলে, তোমরা দেখে থাকবে যে এক ধরনের জুয়া বসে। অ্যাকচুয়ালি ঘোড়ার ছুট যে ব্যাপারটা হয় বা ঘোড়দৌড়ের যে রেসটা হয়, ঘোড়ার রেস, সেটা এক প্রকার জুয়া। এবার সেই জুয়ার ময়দানে জুয়া বসবে, এটা তো স্বাভাবিক। ওখানে অনেক রকমের জুয়া বসে। একটা হচ্ছে তোমার এরকম গোল চাকা টাইপের একটা থাকে, একটা কার্ডবোর্ডের উপরে সেই চাকাটাকে ঘোরানো হয় অ্যান্ড দেন কিছু খেলা হয়। কিছু লুডোর ছক্কা নিয়ে জুয়া বসে, ক্যারাম বোর্ডের স্ট্রাইকার নিয়ে জুয়া বসে, বিভিন্ন ধরনের জুয়া সেখানে থাকে। তো তার মধ্যে একটা জুয়া হচ্ছে এরকম, যে একটা এরকম কাঠের মতো গোল মতো থাকে, তার উপর একটা চাকা টাইপের লাগানো থাকে বিয়ারিং দিয়ে, এবার সেটাকে ঘোরানো হয়, রাইট? এবার দেখো সেই জুয়া খেলার নিয়মটা আমি একটু বলে দিই। এইটা মনে করো চাকা এখানে আছে এবং এটাকে ঘোরানো হলো। এটাকে ঘুরিয়ে কিছুক্ষণ ওয়েট করা হবে। একটা চাকা যদি ঘুরে সে তো বেশ কিছুক্ষণ ঘুরবেই, অবশ্যই স্বাভাবিক ব্যাপার, ফিজিক্সে পড়েছো। এবার এই ঘোরার সময় একজন একজন ঘোরাবে আর একজন থাকবে, থেকে বলবে যে হার্ডে টাকা লাগাবে, স্পেডে টাকা লাগাবে নাকি সেভেনে টাকা লাগাবে। এখানে দেখো তিনটে সিম্বল আছে। এটাকে স্পেড আমি আঁকতে পারিনি যদিও ঠিকঠাকভাবে, বাট ওই আর কি, স্পেড, এটা হচ্ছে হার্ড, এটা হচ্ছে সেভেন। তো এবার তুমি যদি 20 টাকা নিয়ে এই হার্ডের উপরে ফেলে দাও, একটা আসন টাইপের ওখানে বসানো থাকে, ঠিক আছে, সেখানে তিনটে সিম্বল আঁকা থাকে। তুমি যদি এই 20 টাকা নিয়ে যদি হার্ডের উপর ফেলে দাও, অ্যান্ড যদি এই চাকাটা ঘুরতে ঘুরতে এখানে না চাকার সাথে একটা করে এরকম লাগানো থাকে, ঠিক আছে, কাঠি টাইপের লাগানো থাকে, এবং এই এই যে প্রত্যেকটার সাথে একটা করে রড উঠে থাকে, ঠিক আছে। তো সেই কাঠিটা যে রডে গিয়ে থামবে, মনে করো কাঠিটা এখানে গিয়ে থামলো, ঠিক আছে, তাহলে এই ডানে স্পেড উইন হয়েছে, এটা মনে করা হবে, ঠিক আছে। তো এবার যদি কেউ মনে করো 50 জন মিলে লাগাচ্ছে টাকাটা, মনে করো 50 জন সবাই 20 টাকা করে এই স্পেডের উপর লাগালো, তাহলে যদি এই স্পেডের উপর আটকে যায় তাহলে 50 জনকেই 40 টাকা করে দিতে হবে, যে জুয়াটা খেলাচ্ছে তার, ঠিক আছে। এবার ইন্টারেস্টিং ব্যাপার হলো যে যদি এই কাঠিটা স্পেডেও না থামে, হার্ডেও না থামে, যদি সেভেনে গিয়ে থামে, কোনো একটা সেভেন এখানে অথবা এখানে যদি থামে, তাহলে যদি কেউ 10 টাকা লাগায় তাকে 30 টাকা রিটার্ন করতে হবে। 20 টাকা যদি লাগায় তাকে 3 গুণ রিটার্ন করতে হবে, 60 টাকা, ঠিক আছে। তো এই হচ্ছে নিয়ম। এবার খুব স্বাভাবিকভাবে তোমরা বলবে যে আমি যদি এই চাকাটা যদি ঘোরাই, আমি যদি টাকা লাগাতে হয় আমি হার্ডে অথবা স্পেডে লাগাবো, কেননা এটাই আমি বোর্ডের উপরে বেশি দেখতে পাচ্ছি, তাই জন্য এখানে এইটা পড়ার একটা বেশি সম্ভাবনা, এটা খুব স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। আমি এখানে বলেও দিয়েছি যে হার্ড আছে এখানে 12 পিস, স্পেড আছে 12 পিস, আর সেভেন আছে 2টো। অবশ্যই এতগুলোর মধ্যে সেভেন পড়ার প্রবাবিলিটি তো বেশি হবে, সরি কম হবে, তাই না? তো এবার তোমরা চট করে একটু ক্যালকুলেশন করে নাও তো, যে এই হার্ড পড়ার প্রবাবিলিটি কত, স্পেড পড়ার প্রবাবিলিটি কত, আর সেভেন পড়ার প্রবাবিলিটি কত, আমার সাথে একটু করে নাও। কি শিখিয়েছিলাম, একদম বেসিক জিনিস রিভিশন করে নাও, যে টোটাল নাম্বার অফ পয়েন্টস কতগুলো আছে এখানে, 12 12 24 2 26টা, রাইট? আচ্ছা, এবার যদি সেভেনের প্রবাবিলিটি বলি, আমি সেভেনের প্রবাবিলিটি কত হবে, আমি যদি বলি পি অফ সেভেন কত হবে, 26/2, তাই না? আচ্ছা, যদি বলি আমি পি অফ হার্ড কত হবে, 12টা/26, এটা তোমরা জানো। আর যদি বলি আমি পি অফ স্পেড, সেটা কত হবে, 12টা/26টা, ঠিক আছে। তাহলে খুব স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছ যে স্পেড আর হার্ড পড়ার প্রবাবিলিটি সমান সমান এবং এটা বেশি, তাই আমি যদি টাকা লাগাতে হয় আমি ওখানে লাগাবো। বাট অনেকে আছে একটু লোভে পড়ে সেভেনে টাকা লাগাতে যাবে, ধরো তুমি 50 টাকা নিয়ে সেভেনে লাগালো, যদি যেতে তো 150 টাকা পাবে, খুবই ভালো ব্যাপার। তবে হ্যাঁ, সেভেনও পড়ে, ঠিক আছে। তো ক্যালকুলেশন বলছে হার্ড অথবা স্পেডে লাগাও, বাট তুমি বলছো যে আমি সেভেনে লাগাবো। এবার একটা জিনিস তুমি দেখো, মনে করো ওই ময়দানে আর কেউ নেই, তুমি একা আছো এবং যে জুয়া খেলাচ্ছে তার সে আছে, তো তোমরা দুজন মিলে আছো এবং তুমি মনে করো কিছু একটাতে টাকা লাগালে, রাইট? ভালো করে বোঝো, এবার আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে ঢুকছি, ঠিক আছে। তুমি একটা মনে করো কিছুতে টাকা লাগালে, ঠিক আছে, মনে করো তুমি টাকা লাগালে কিসে লাগাবে বলো, স্পেডে লাগাও। স্পেডে মনে করো তুমি টাকা লাগালে, তো যদি স্পেড পড়ে তাহলে তুমি কি পাবে, টাকা রিটার্ন পাবে, টাকা ডবল পাবে, রাইট? তাহলে তুমি সেখানে পাচ্ছ সাকসেস। আর যদি স্পেড না পড়ে, নো স্পেড, দেখো স্পেড পড়ুক বা না পড়ুক, কিছু একটা তো পড়বে, তাই না? নো স্পেড মানে কি, আইদার হার্ড পড়েছে অর সেভেন পড়েছে, তাহলে এখানে আমি কি বলবো, যে সেভেন অর হার্ড, ঠিক আছে।
তাহলে দেখো স্পেড পড়ার প্রবাবিলিটি কত, স্পেড পড়ার প্রবাবিলিটি কত আর স্পেড না পড়ার প্রবাবিলিটি কত। যদি স্পেড না পড়ে তাহলে কি হবে, তোমার জন্য সেটা হবে ফেলিয়ার, তাই তো, তোমার জন্য সেটা কি হবে, ফেলিয়ার হবে, তাই তো। জুয়া খেলার নিয়ম তো এটাই, যে যেটা তুমি টাকা লাগালে সেটা পড়লো তাহলে তুমি টাকাটা রিটার্ন পাবে, ডবল পাবে, আর যদি সেটা না পড়ে তাহলে সেটা টাকাটা তুমি পাবেই না, তোমার টাকাটা গেল বাস। যখনই এই ধরনের কোনো সিচুয়েশন অ্যারাইজ হয় তখনই আমাদের কাজে লাগে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ যখনই আমাদের স্যাম্পল স্পেসে দুটো মাত্র পয়েন্ট থাকে, এক সাকসেস, দুই ফেলিয়ার, তখনই যে ডিস্ট্রিবিউশনটা আমরা ইউজ করি প্রবাবিলিটির সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এবং শুধুমাত্র এটুকু নয়, আরও একটু কন্ডিশন আছে। কোনো একটা পরীক্ষা ফাইনাইটলি মেনি n বার পর 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 করা হলো এবং প্রত্যেক ক্ষেত্রেই দুটো করে স্যাম্পল স্পেস আছে। মনে করো এই চাকাটাকে আমি 10 বার ঘোরাচ্ছি, একবার ঘোরালাম কিছু একটা রেজাল্ট হবে, তুমি জিতবে হারবে সেটা একটা ব্যাপার, তারপরের বার ঘোরালাম, তারপরের বার ঘোরালাম, মনে করো 10 বার ঘোরালাম। তো এই যে পরপর দেখো, প্রথমবার কি পড়লো সেটা কি পরের বারের উপর ডিপেন্ড করবে, বা পরের বার কি পড়বে সেটা কি প্রথমবারের উপর ডিপেন্ড করবে, করবে না। প্রত্যেকটাই তো স্বাধীন, তাই না, প্রত্যেকটাই তো নিজেদের স্বাধীনতা রাখে, তাই না। তাই দেখো পরপর বেশ কিছু ইভেন্টস হচ্ছে এবং সেই ইভেন্টসগুলো পরস্পর স্বাধীন, এবং প্রত্যেকটা এক্সপেরিমেন্ট পরপর এনখানা এক্সপেরিমেন্ট করা হলো এবং এনখানা এক্সপেরিমেন্ট পরস্পর স্বাধীন, এবং প্রত্যেকটা এক্সপেরিমেন্টের দুটো আউটকাম, আইদার সাকসেস অর ফেলিয়ার। আমি যে এক্সাম্পলটা দিলাম পুরো সেম সিচুয়েশনে তুমি ইউজ করবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো সেই যে এনখানা ট্রায়াল সেটাকে আমরা কি বলবো, বার্নৌলিস ট্রায়াল, ঠিক আছে। এবং বার্নৌলিস ট্রায়ালের কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা আমি আসছি, কোনো অসুবিধা নেই, তবে জিনিসটা আগে বোঝো। আমি ফর্মালি লিখছি, কোনো সমস্যা নেই, কিন্তু আগে ব্যাপারটা বুঝতে হবে। এবার দেখো, যদি স্পেড পড়ার প্রবাবিলিটি, তার মানে কি স্পেডটা তোমার কাছে সাকসেস, তাহলে আমি এখন স্পেড পড়াকে আমি এস দিয়ে ডিনোট করতে পারি, তাহলে আমি পি অফ এস, আর বাকি যাই পড়ুক না কেন সেটাকে আমি পি অফ এফ দিয়ে ডিনোট করতে পারি, ঠিক। তাহলে দেখো তো কি হচ্ছে। তো আমাদের পি অফ এস কত হবে, পি অফ এস 12/16, সরি 12/26, ওকে। এবার দেখো তো পি অফ এফ, তাহলে বাকিটা তাহলে 1 মাইনাস, তাই তো, কেননা তুমি একবার ঘোরালে কিছু না কিছু তো পড়বে। এবার মনে করো কিছু না কিছুর প্রবাবিলিটি তো সবসময় এক থাকে, তাই না, কিছু না কিছুর প্রবাবিলিটি তো সবসময় এক থাকবে, কেননা সেটা তো হবেই হবে। তাই সেই টোটাল প্রবাবিলিটি থেকে আমি স্পেড পড়ার প্রবাবিলিটিটা মাইনাস করে দিলাম, এটাই হচ্ছে আমাদের পি অফ ফেলিয়ার, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে, খুব ভালোভাবে যদি আমি হিসাব করি এটা হবে 14/26, হ্যাঁ 14/26, বা তুমি বলতে পারো যে হার্ডার এটা পড়ার প্রবাবিলিটির যোগফল। তো এইভাবে আমরা সাকসেস আর ফেলিয়ারকে ডিফাইন করি, যে সাকসেসটা কি জিনিস আর ফেলিয়ার কি জিনিস। তাহলে পি অফ সাকসেস পেয়ে গেলাম, পি অফ ফেলিয়ার পেয়ে গেলাম। এই অবধি বোঝা গেছে? এই অবধি যদি বোঝা যায় তাহলে তোমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভিতরে ঢোকার জন্য রেডি। তো এবার আমি বোর্ডটা মুছে খুব সুন্দরভাবে বার্নৌলিস ট্রায়াল এবং ফর্মাল ভাষায় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সব আমি তোমাদের সাথে ডিসকাস করব, কোনো অসুবিধা নেই। এইটুকুকে আগে মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও, খুব ভালো করে ধরে ধরে। ওকে, তো আমি ফর্মাল ডেফিনেশন লিখেছি বার্নৌলি ট্রায়ালসের, এক্ষুনি যেটা বললাম সেটাই, জাস্ট একটু দেখে নাও। দুটো মাত্র স্যাম্পল পয়েন্ট থাকবে আমাদের স্যাম্পল স্পেসে, একটা হচ্ছে সাকসেস আর একটা হচ্ছে ফেলিয়ার, এক্ষুনি আমি বোঝালাম। 2 নম্বর কথা, যে কবার আমি ট্রায়ালটাকে রিপিট করছি, মনে করো n বার আমি ট্রায়ালটাকে রিপিট করছি, n বার, ঠিক আছে, n টাইমস। ট্রায়াল বলতে আমাদের এক্সপেরিমেন্ট, সেখানে আমাদের এক্সপেরিমেন্টে হয়ে যাচ্ছে ট্রায়াল, ঠিক আছে। তো n বার আমি এক্সপেরিমেন্টটা করছি, চাকা ঘোরানো n বার করলাম, কি হচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই প্রত্যেক ঘটনাগুলো, মনে করো তোমার E1 যেটা থাকবে, E2 যেটা থাকবে, এরকম করে করে E3 যেটা থাকবে, এরকম করে করে EN যেটা থাকবে, এরা সবাই কিন্তু মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, এরা কিন্তু সবাই ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি পি অফ E1 ইন্টারসেকশন E2 করো, সেটা রেজাল্ট দেবে পি অফ E1 ইন্টু পি অফ E2, ঠিক আছে। বেশ, এগুলো তোমরা জানো।
দ্বিতীয় কথা আর তৃতীয় কথা কি না, পি অফ এস বা পি অফ এফ বা পি অফ এস যে কোনো একটা। পি অফ এফ মানে কি ফেলিয়ারের প্রবাবিলিটি, আর পি অফ এস মানে কি সাকসেসের প্রবাবিলিটি। তো এই দুটো জিনিসই কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট থাকার কথা অর্থ কি, যেমন ধরো আমি যদি একবার চাকা ঘোরাই, আমাদের কি বলে স্পেড পড়ার সম্ভাবনা কত ছিল 12/26, আর না পড়ার সম্ভাবনা কত ছিল 14/26। দেখো প্রথমবার চাকা ঘোরালাম, সেক্ষেত্রে যদি স্পেড পড়ার সম্ভাবনা এত হয় এবং না পড়ার সম্ভাবনা যদি এত হয়, দ্বিতীয়বার ঘোরালেও যেন স্পেড পড়ার সম্ভাবনা এত থাকে, আবার না পড়ার সম্ভাবনা যেন এত থাকে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকবার এমন নয় যে আমি 3 নম্বর বার ঘোরালাম সেখানে আমাদের হয়ে গেল স্পেড পড়ার সম্ভাবনা 11/26, বা এরকম বলতে গেল যে চিটিং করে একটা স্পেসকে আমি হার্ড স্টিকার মেরে দিলাম, দিয়ে আমি একটা ট্রায়াল আমি করিয়ে দিলাম, এরকম কিন্তু নয়। তুমি যদি চিটিং করো 10 বারই তোমাকে চিটিং করতে হবে, আর না করলে একবারও তুমি চিটিং করতে পারবে না। ঠিক আছে, মানে এগুলো কনস্ট্যান্ট থাকবে। প্রবাবিলিটি অফ ফেলিয়ার আর প্রবাবিলিটি অফ সাকসেস দুটোই কিন্তু কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, বেশ, তাহলে হলো এই তিনটে কন্ডিশন যদি মানে, তাহলে সেই সিকোয়েন্স অফ ট্রায়ালকে কি বলবো, সিকোয়েন্স অফ ট্রায়াল। তার মানে কি সিকোয়েন্স অফ ট্রায়াল মানে কি, প্রথমবার করছি, দুবার করছি, এই যে প্রথমবার করলাম, দুবার করলাম, তৃতীয়বার করলাম, এনবার করলাম, এই যে একটা সিকোয়েন্স তৈরি করে দিচ্ছে। সিকোয়েন্স তোমরা ক্লাস 11-এ পড়েছো, অনুক্রম শ্রেণী। তো সেই অনুক্রম বা এরকম কিছু নাম্বার যদি পরপর এরকম লাইন দিয়ে থাকে তাদেরকে একটা সিকোয়েন্স বলি আমরা। ঠিক আছে, তো সেই সিকোয়েন্স অফ ট্রায়ালসকে আমরা বলি বার্নৌলিস ট্রায়াল। ঠিক আছে, এই বার্নৌলি কিন্তু তোমাদের কিন্তু ওই ফিজিক্সের বার্নৌলি নয়, এটা অন্য বার্নৌলি। ঠিক আছে, একটু পড়বে বার্নৌলি সম্পর্কে জানতে পারবে, অনেক ভালো লাগবে তোমাদের। এনিওয়েজ, আমাদের এখন হিস্ট্রি পড়ার সময় নেই, এখন আমরা ফটাফট এটাকে সারি। এবার দেখো, আমাদের ডেফিনেশন জেনে তো কাজ নেই যে কোনটা বার্নৌলিস ট্রায়াল। বার্নৌলিস ট্রায়াল যেটা তোমার কি লাভ? আমি চাই আমি যদি এরকম বার্নৌলিস ট্রায়ালের মতো জুয়া খেলি, আমি কিছু না কিছু টাইম সাকসেস চাইবো। মনে করো 10 বার খেললাম, 10 বারে 10 বারই সাকসেস পেতে পারি, 10 বারে 5 বার আমি হয়তো সাকসেস চাই, যে আমি হয়তো 10 বারে 5 বার বা 10 বারে 7 বার যদি আমি জিতি, তাহলে তো আমাদের টোটাল কি হবে, জেতা হবে একটা, তাই না? তাহলে আমি চাইছি কি 10 বারে 7 বার আমি জিতবো। তার মানে কি, আমি 10 বারই স্পেডে টাকা লাগাবো। আমি কি বলেছি, স্পেড আসাটা আমাদের সাকসেস। আমি 10 বারে 10 বারই স্পেডে টাকা লাগাবো, এবং আমি এটা দেখব যে আমি 7 বার কি 8 বার স্পেড আসলো কিনা, আমি জিতলাম কিনা। যদি জিতি তাহলে তো ভালোই। তো সেই ধরনের সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে গেলে বার্নৌলিস এক্সপেরিমেন্ট বা বার্নৌলিস ফর্মুলা, দ্বিপদ বিভাজন সবই কাজে লাগে। ঠিক আছে, তো আমরা সেটা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি। খুব ভালো করে দেখো, তুমি কতবার সাকসেস এসেছে তুমি জানো না। আমি এখন বললাম 10 বারে 7 বার, এটাকে আমি একটু জেনারেলাইজ করে দিলাম n বারের মধ্যে r বার। কি বললাম, r সাকসেস ইন n ট্রায়ালস। আমি এটাকে একটু ক্যালকুলেট করার চেষ্টা করি। দেখো, সেটা এরকম নয় যে তোমাকে পরপর 8 বার বা পরপর 7 বার তোমার সাকসেস পেলাম, তারপরে 3 বার ফেলিয়ার, এরকম তো হতে পারে না। প্রথমবার সাকসেস পেলে, দ্বিতীয়বার ফেলিয়ার পেলে, প্রথমবার ফেলিয়ার পেলে, দ্বিতীয়বার সাকসেস পেলে, এরকম তো হতে থাকে, তাই না? তো সেটা র্যান্ডমলি থাকবে। ঠিক আছে, কোন টাইমস তোমার সাকসেস আসছে সেটা আমি জানি না। তো দেখো, সাকসেসটাকে আমি এস দিয়ে ডিনোট করেছিলাম, আর ফেলিয়ারটাকে আমি এফ দিয়ে ডিনোট করেছিলাম, ক্যাপিটাল দিয়ে ডিনোট করছি এখন। ঠিক আছে, আমাদের বইতেও ক্যাপিটাল দিয়েই আছে। আচ্ছা, মনে করো এই ধরনের একটা ঘটনা, যে ঘটনা ডিনোট করছে কি, ভালো করে দেখো, আমি এই একটা ঘটনাকে ডিফাইন করলাম, আমাকে দেবে n বার তোমাকে চালাতেই হবে ট্রায়ালটা। ওকে, তার মধ্যে আমি এস এফ এস এস এফ এস এরকম করে করে আমি চললাম। ঠিক আছে, এর মানেটা কি, একটা ঘটনা আমি নতুন করে ডিফাইন করলাম যেটা কিনা এই এস খানা সাকসেস আর বার আছে। কি আছে, এস খানা সাকসেস, এস কতবার আছে, আর টাইমস, এবং বাকিগুলো এলস। বাকিগুলো মানে কটা, এন মাইনাস আর খানা কি আছে, এন মাইনাস আর খানা ফেলিয়ার। ঠিক আছে, দেখো ট্রায়াল করতে গেলে n বার তোমাকে ট্রায়ালটা করতে হবে, এটা বাধ্যবাধকতা। এবার n বার ট্রায়াল করতে হলে, n বার ট্রায়াল করলে তুমি আর বার সাকসেস পাবে, বাকি n মাইনাস আর বার তুমি ফেলিয়ার পাবে, এটা একদম বাস্তব কথা। এবার সেই সাকসেসটা যেরকম ভাবে খুশি সাজতে পারে, আমরা র্যান্ডমলি একটা সাজিয়ে নিলাম। ঠিক আছে, সাজিয়ে নিলাম এস এফ এস এস, মানে প্রথমবারে ধরো তোমার স্পেড পড়লো, দ্বিতীয়বারে স্পেড পড়লো না, তৃতীয়বারে স্পেড পড়লো, চতুর্থবারে স্পেড পড়লো, তারপরে স্পেড পড়লো না, তারপরে স্পেড পড়লো, এরকম করে করে মনে করো সব মিলিয়ে আর বার স্পেড পড়েছে। ঠিক আছে, এবং এন মাইনাস আর বার অবশ্যই তাহলে কি হবে, স্পেড পড়বে না, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। ওকে, আমি এরকম ভাবে ডিফাইন করলাম। কেন ডিফাইন করলাম, কেননা আমি যদি পি অফ এ বের করতে পারি, তবেই তোমার এটার প্রবাবিলিটি বের হবে যে এটা কতবার হতে পারে। এটা মানে কি, n বার
আর বার এস পড়া আর এন মাইনাস আর বার এফ পড়া, ঠিক আছে? তো ব্যাস আমি সেরকমই করলাম। এবার দেখো আমি দুদিকে প্রবাবিলিটি নেব, তাহলে পি অফ এ কত হবে দেখো, এখানে দেখো সবাই কি, খুব ভালো করে দেখো, সবাই তো আমি কি বললাম মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা ইভেন্ট, তাহলে প্রত্যেকটা এই ইভেন্টে সাকসেস পড়লো কিনা, এই ইভেন্টে ফেল হলো কিনা, কেউ কারোর উপর ডিপেন্ড করছে না, তাই না? তাহলে প্রত্যেকটা ইভেন্ট কি হয়ে যাবে, ইন্টারসেকশনগুলো এরকম হয়ে যাবে। এই ইন্টারসেকশন কেন নিয়েছে এটা হয়তো অনেকের প্রশ্ন থাকতো। ইন্টারসেকশন মানে কি দেখো তো, আমি 10বার ট্রায়ালটা করেছি, 10বার ট্রায়ালের মধ্যে আমি ফেলিয়ারগুলোকেও কাউন্ট করব, আবার সাকসেসগুলোকেও কাউন্ট করব, তাই না? এমন নয় যে আমি ফেলিয়ার অথবা সাকসেস দুটোর মধ্যে একটাকে কাউন্ট করছি, আমি দুটোকেই কাউন্ট করব, কেননা আমার তো ওটাই আমার হিসেব। সবার শেষে যখন আমি হিসাব করব আমাকে তো ওটা দেখতে হবে আমি কত টাকা হারলাম, কত টাকা জিতলাম, তাই না? সেই জন্য আমি প্রত্যেকটাকে কনসিডার করার জন্য ইন্টারসেকশন নিয়েছি, ঠিক আছে? মানে সবাই যেন থাকে, ঠিক আছে? বেশ, এবার দেখো পি অফ এস হলো, পি অফ এফ হলো, এরকম করে করে চলছে এগুলো, এই যা আছে তাই সবাই ইন্টারসেকশনগুলো গুণ হয়ে গেল। এবার খুব ভালো করে একটা জিনিস দেখো তো, যে তুমি পি অফ এস, যেটা পি অফ এস এখানে কতবার আছে, আর বার আছে, তাহলে আমি যদি পি অফ এসটাকে পি ধরি, তাহলে দেখো পি আর বার গুণ আছে, তার মানে কি পি টু দি পাওয়ার আর ইন্টু, আর এটা যদি এফ হয় 1 মাইনাস, দেখো পি অফ এফ মানে কি, এই তো আমি শেখালাম এক্ষুনি, পি অফ এফ মানে কি 1 মাইনাস পি অফ এস। এবার যদি পি অফ এসটা যদি পি হয় তাহলে 1 মাইনাস পি, তাহলে পি অফ এফ মানে পি, তাহলে পি অফ এফ এর জায়গায় আমি পি লিখবো। এবার সেটা কতবার আছে, এন মাইনাস আর বার আছে, দেখো এন মাইনাস আর বার এফ আছে, তার মানে পি অফ এফ এন মাইনাস আর বার আছে, তাহলে এন মাইনাস আর হলো। আচ্ছা বেশ, এটা তো গেল তোমার একরকম সিকোয়েন্স, বোঝা গেছে তো? যদি এইরকম একটা ইভেন্ট আমি ডিফাইন করি তার প্রবাবিলিটিটা হবে, দ্যাটস ইট, আর কিছু নয়, হয়ে গেছে। এবার একটা কথা বলো তো, তোমার কে বলেছে যে প্রথমবারই তুমি সাকসেস পাবে? কে বলেছে তারপরের বারে ফেলিয়ার পাবে? এই যে বিন্যাসটা, এটা যে কোনো অর্ডারে হতে পারতো, যে কোনো অর্ডারে। তার মানে প্রথমবারে তুমি ফেলিয়ার পেলে, তারপর ফেলিয়ার পেলে, তারপরে সাকসেস পেলে, তারপর ফেলিয়ার পেলে, যা খুশি হতে পারতো, এদের অর্ডারটা চেঞ্জ হয়ে যেতে পারতো। হ্যাঁ অবশ্যই আরখানা সাকসেস থাকবে, এটা আমি বলে দিয়েছি যে আরখানা সাকসেস থাকবে। তো এই রকমের এই ইভেন্ট কত রকম ভাবে ডিফাইন করা যেতে পারে, কত রকম ভাবে বলো, তোমরা নিজেরাই বলো। মোট কটা ঘর আছে, মোট এনখানা ঘর আছে, তার মধ্যে তোমাকে বসাতে হবে কটা এলিমেন্ট, এসগুলো মানে আরখানা এলিমেন্ট বসাতে হবে। তুমি এখানে বসাতে পারো, এখানে বসাতে পারো, এখানে বসাতে পারো, এখানে বসাতে পারো, রাইট? এই যে এই ইভেন্টটা ডিফাইন করার জন্য এসখানা মানে আরখানা এস এলিমেন্ট তুমি এইভাবে বসাতে পারো, কত রকম ভাবে বসাতে পারো ভালো করে মনে করে দেখো তো, যে এনখানা ঘরে আরখানা এলিমেন্ট এনসিআর ভাবে চুজ করা যেতে পারে। এনখানা এলিমেন্টের মধ্যে থেকে আরখানা এলিমেন্ট তুমি চুজ করছো, কত রকম ভাবে চুজ করতে পারো, এনসিআর। এটা আমাদের ক্লাস 11-এর কম্বিনেশনের ফর্মুলা, যদি না জেনে থাকো তাহলে এটা তুমি মনে রাখো, এনসিআর। এবার এনসিআর মানে কি একটু বলে দিই, এনসিআর মানে হচ্ছে তোমাদের, এনসিআর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা ক্লাস 11-এর কনসেপ্ট হয়ে গেল, এটা বোঝা গেছে? তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে আমরা চুজ করতে পারি, আমরা এই ইভেন্টটাকে ডিফাইন করতে পারি কত রকম ভাবে, এনসিআর রকম ভাবে, ঠিক আছে? তাহলে আমাদের আলটিমেট ফর্মুলাটা কি দাঁড়ালো, আমাদের ফর্মুলাটা দাঁড়ালো যে এনসিআর ইন্টু একভাবে চুজ করলাম এটা, দু রকম ভাবে চুজ করলে টু ইন্টু এটা, এনসিআর রকম ভাবে চুজ করলে এটা, ঠিক আছে? তাহলে পি টু দি পাওয়ার আর ইন্টু 1 মাইনাস পি হোল টু দি পাওয়ার এন মাইনাস আর, এটাই হচ্ছে আমাদের আর সাকসেস পাওয়ার সম্ভাবনা। এবার দেখো খুব ভালো করে দেখো, আর সাকসেস পাওয়ার সম্ভাবনা এটা, আর এটা কিন্তু একটা নির্দিষ্ট সিকোয়েন্স, সেই জিনিসটাকে আমরা বিভিন্নভাবে সাজাতে পারি, ঠিক আছে? তো সেই সাজানোটাকে আমরা কনসিডার করছি। সুতরাং আমাদের কি হচ্ছে, আর সাকসেস পাওয়ার যে প্রবাবিলিটি সেটা আমি কি হচ্ছে পি অফ আর দিয়ে করে নিচ্ছি, আমি আপাতত ডিনোট করছি, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা এই ফর্মুলাটাকে পেলাম, বোঝা গেছে? আর কিছুই না, এটা খুব সুন্দর একটা ব্যাপার। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এন আর এগুলো কিভাবে আমরা দেখবো, কিভাবে খুঁজে পাবো?
খুব ভালো করে দেখো তো এখানে কি কি আছে। আচ্ছা, অনেক বইতে না এই 1 মাইনাস পিটাকে কিউ আকারে লেখা থাকে, ঠিক আছে? তো সেটা তো কিউ মানে তোমরা 1 মাইনাস পি তুমি জানতেই পারো, এই 1 মাইনাস পি যে ব্যাপারটা, কিউ মানে 1 মাইনাস পি, ঠিক আছে? আমি আর বেশি ভেরিয়েবল এখানে আনছি না, সহজ করার জন্য ব্যাপারটা কেরম রাখছি, ঠিক আছে? দেখো এনখানা তোমাদেরকে দেওয়া থাকবে, এনখানা দেওয়া থাকবে, আরও দেওয়া থাকবে। তোমাকে হয়তো বলবে আমি 8টা কয়েন বা 8বার একটা কয়েনকে টস করছি, তার মধ্যে 5বার হেড পাওয়ার সম্ভাবনা কত, রাইট? তাহলে এনও দেওয়া হয়ে গেল, আরও দেওয়া হয়ে গেল, তোমাকে বের করতে হবে পি। ওর একটা কয়েনে হেড পড়ার সম্ভাবনা কত থাকে সেটা তো তোমরা আরামসে জানবে, পিটা কি হবে, হাফ, তাই না? তাহলে ব্যাস সবই জেনে গেলে, শুধু এই জিনিসটাকে ক্যালকুলেট করে দেবে, দিয়ে তুমি বলে দেবে ফাটাফাট যে একটা কয়েনকে 8বার টস করলাম, তার মধ্যে 5বার হেড পড়ার সম্ভাবনা কত। হেড পড়লো মানে কি, হেড পড়া মানে কি সাকসেস, তাহলে হেড পড়ার সম্ভাবনা কত একটা কয়েনে, 1/2। হেড না পড়ার সম্ভাবনা কত, সেটাও 1/2, তাহলে পি হবে 1/2, আর 1 মাইনাস পি মানে 1/2, তাহলে এখানে 1/2, এখানে 1/2, আর এখানে হয়তো মনে করো 10বারের মধ্যে 5বার বলেছিলাম, তো 10, এখানে 5, ক্যালকুলেট করবে, শুধু ক্যালকুলেশন, আর কিচ্ছু নেই, শুধু তোমাকে বুঝতে হবে। ওকে, আচ্ছা, এবার আমি আর কিছু কথা এখানে বলতে চাই, ছোট ছোট কিছু জিনিস, সেটা আপাতত এইটা মুছে দিয়ে তারপর আমি তোমাদেরকে বলছি যে কি বলতে চাইছি। ওকে, আচ্ছা, এবার তুমি একটা জিনিস খেয়াল করো, আমি যদি এরকম ভাবে নিই যে এন খানার মধ্যে এন এর ভ্যালু কি কি হতে পারে, এন এর ভ্যালু 0 থেকে যা খুশি হতে পারে। মনে করো আমি এনটাকে ফিক্সড করলাম, একবার 0, 1, 2, 3, তারপর মনে করো n-1 n, তাহলে আমি n বার ট্রায়ালটাকে করলাম, রাইট? ওকে, এবার দেখো তো খুব ভালো করে, এক সেকেন্ড, দেখো এখানে আমি কি করতে চাইছি অ্যাকচুয়ালি, আমি এক্সট্রা কেন নিলাম এইসব কিছু বলছি আমি, তার আগে আমাকে লেট মি এক্সপ্লেন। হ্যাঁ, দেখো 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 দেখো, হ্যাঁ, মনে করো তোমার এক্সপেরিমেন্টটা করা হয়ে গেছে n বার, এবং তুমি চাইছো 0 বার সাকসেস পড়ার প্রবাবিলিটি কত হবে, 1 বার সাকসেস পড়ার প্রবাবিলিটি কত হবে, 2 বার সাকসেস আসার প্রবাবিলিটি কত হবে, ঠিক আছে? তো এখানে তাহলে দেখো তুমি যতগুলো এক্সপেরিমেন্ট করেছো, সরি, তুমি যতগুলো এক্সপেরিমেন্ট করেছো ততগুলো এক্সপেরিমেন্টের মধ্যে মনে করো তুমি 10বার এক্সপেরিমেন্টটা করেছো, তার মধ্যে তুমি ম্যাক্সিমাম কতবার সাকসেস পেতে পারো, 10বার পেতে পারো, তুমি তো 11বার সাকসেস পেতে পারো না, এটা তো ইম্পসিবল, ছি, এটা তো খুব বাজে কথা। তাহলে আর এর রেঞ্জটা কত থেকে কতের মধ্যে থাকবে, আর এর রেঞ্জটা হয় তুমি 0 বার সাকসেস পেলেই না, তো সেক্ষেত্রে হয়ে যাবে 0, তারপরে হয়ে যাবে যদি 1বার পাও তো 1, 2বার পেলে 2, এরকম করে করে তুমি n অবধি যেতে পারবে, রাইট? আর এর রেঞ্জটা কত, 0 থেকে n অবধি, এবং আরটা কি হবে, আরটা সবসময় একটা হোল নাম্বার হবে বা পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে? বেশ, বোঝা গেছে? বেশ, তাহলে হলো। এবার দেখো তুমি মনে করো 0 বার প্রবাবিলিটি পড়ার 0 বার প্রবাবিলিটি, সরি, 0 বার সাকসেস পড়ার প্রবাবিলিটি ক্যালকুলেট করতে চাইছো, তাহলে তুমি কি করবে, NC0 হবে, তাই না? মনে করো তুমি n বার করে ফেলেছো এবং তুমি 0 বার সাকসেস আসার প্রবাবিলিটি কত হবে তুমি হিসাব করতে চাইছো, ভালো করে দেখো, NC0 মানে কত, n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-0 ফ্যাক্টোরিয়াল, রাইট? তাহলে দেখো এখানে n ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, আর n-0 মানে n, দ্যাট ইজ n ফ্যাক্টোরিয়াল, এবং n ফ্যাক্টোরিয়াল কেটে গেলে 1, ঠিক আছে? তাহলে NC0 মানে 1, আর এখানে আর এর ভ্যালু তো 0, কেননা 0 বার সাকসেস চাই, তাহলে p⁴, সেটাও 1, নো ম্যাটার তোমার কত প্রবাবিলিটি সাকসেস পড়ার, তাহলে এটা 1, এটা 1, তাহলে আলটিমেটলি থাকছে এটা, আর আমি 1 মাইনাস পিটাকে মনে করো কিউ ধরলাম, আর q⁴ n মাইনাস আরটা এখন কত, 0, তাহলে n, তাহলে q⁴n, ঠিক আছে? একবার সাকসেস পড়লো, সেটার প্রবাবিলিটি কত হবে, NC1, ক্যালকুলেট করো ফাটাফাট, NC1, তুমি NC1ই রাখতে পারো আপাতত, ছাড়ো, ক্যালকুলেট করে লাভ নেই, NC1 p⁴1, তাহলে p⁴1, আর 1 মাইনাস p, দ্যাট ইজ q⁴ n-1, তাই তো? এক সেকেন্ড,
ওকে ওকে ওকে, একটু ইন্টারাপ্ট হয়ে গেল। বাট দেখো আমরা কি করছিলাম, 0 বার সাকসেস পাওয়ার প্রবাবিলিটি বের করলাম, 1 বার সাকসেস পাওয়ার প্রবাবিলিটি বের করলাম, 2 বার সাকসেস পাওয়ার প্রবাবিলিটি কী হবে, NC2 p⁻2 আর q⁻n - 2, এরকম করে করে চলতে চলতে n-1 এর ক্ষেত্রে কি হবে, NCn-1 p⁻n-1 এবং q⁻n-1, দ্যাট ইজ q। ঠিক আছে, ওকে। এবার n বার হলে কি হবে, তাহলে এখানে হবে NCn, দেখো ভালো করে দেখো, NCn দ্যাট ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, সেটা কি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল n মাইনাস n 0 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ n কেটে যাবে, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, দ্যাট ইজ 1। ঠিক আছে, তাহলে NCn মানেও 1, ওকে ভালো কথা। আর p⁻n আর এর জায়গায় তখন n হয়ে যাবে, তাহলে p⁻n 1 ইন্টু p⁻n, আর দেখো 1 মাইনাস p⁻n মাইনাস n, আর এর মান তখন তো n, তাহলে 0, তাহলে দ্যাট ইজ 1, তাহলে এটা আসছে আলটিমেটলি। ঠিক আছে, এবার তুমি একটা কাজ করো, তোমাদেরকে একটা কাজ দিই, সেটা হচ্ছে এই যে তুমি এইটা বের করো, সামেশন অফ r ইজ ইকুয়াল টু, বা x ইজ ইকুয়াল টু বলতেই পারো, যেহেতু আমি এখানে x নিয়ে ধরছি, x আর যাই বলো না কেন, x ইজ ইকুয়াল টু 1 টু, সরি 1 না, এখানে 0 থেকে শুরু হচ্ছে, রাইট, 0 সাকসেস আমাদের কাউন্ট করতে হবে, এবং n, রাইট, 0 থেকে n অবধি আমাদের বিস্তৃতি কি, কোন পদটা, NCx p⁻x 1 মাইনাস p হোল টু দি পাওয়ার 1 মাইনাস p না, আমি এখানে q লিখি। ঠিক আছে, এটা বের করতে হবে তোমাকে, q টু দি পাওয়ার n মাইনাস x। ওকে, এটা বের করো, এটা বের করলে কি হবে, এটা যদি বের করো, একটু পজ করো, করে এটাকে বের করার চেষ্টা করো, এই সব কটাকে সাম করে দাও, করে একটা তোমাদের জীবনের সাথে অনেক চেনাশোনা একটা ফর্মুলার মিল পেয়ে যাবে। কি ফর্মুলা, বাইনোমিয়াল এক্সপ্যানশন অফ হোয়াট, অফ p প্লাস কিউ হোল টু দ্য পাওয়ার n। ভালো করে দেখো, p প্লাস কিউ হোল টু দি পাওয়ার n এর যে বাইনোমিয়াল এক্সপ্যানশনটা হয় সেটা কিন্তু এটা। তাই জন্যে এই যে বার্নৌলিস ট্রায়াল রিলেটেড যে ডিস্ট্রিবিউশন বা বার্নৌলিস ডিস্ট্রিবিউশনকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলে, এর নাম কিন্তু বার্নৌলিস ডিস্ট্রিবিউশন। সেই ডিস্ট্রিবিউশনটা এরকম একটা উদ্ভট আচরণ করে বলে এর নাম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বা দ্বিপদ বিভাজন। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো, এটার আমরা ভ্যালু খুব সুন্দরভাবে ক্যালকুলেট করতে পারি। কিউ মানে কি ধরেছিলাম আমরা, কিউ মানে কি ধরেছিলাম, 1 মাইনাস পি, তো 1 মাইনাস পি, সরি কিউটাকে আমরা 1 মাইনাস পি ধরেছিলাম। এবার দেখো পি আর মাইনাস পি কাটছে, তাহলে এখানে 1 টু দি পাওয়ার n। এবার n তো একটা ফাইনাইট, n ইজ নট ইনফিনিটি, রাইট, কেননা nটা কি, নাম্বার অফ ট্রায়ালস, আমরা তো ইনফিনিটি টাইমস ট্রায়াল করতে পারি না, না, যখন ইনফিনিটি টাইমস ট্রায়াল করবো তখন আবার একটা অন্য ডিস্ট্রিবিউশনে চলে যাবো, সেটা হচ্ছে পয়সনস ডিস্ট্রিবিউশন, সেখানে ইনফাইনাইটলি মেনি ট্রায়ালস আমরা করতে পারি। ঠিক আছে, সেটা আবার তোমরা পরবর্তীকালে উঁচু ক্লাসে শিখবে, পয়সনস ডিস্ট্রিবিউশন। আপাতত বার্নৌলিস ডিস্ট্রিবিউশন শেখো, এতেই এখন জীবন অনেক বেশি ঘেটে আছে। আর পয়সন, তাহলে 1 টু দি পাওয়ার সাম ফাইনাইট কোয়ান্টিটি দ্যাট ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে আরেকটা নোটেবল জিনিস তোমরা দেখতে পেলে যে যতবার খুশি সাকসেস পড়ুক না কেন, আলটিমেটলি তাদের সামটা 1 হচ্ছে, রাইট। তো তোমাকে যদি কেউ প্রশ্ন করে, যে একটা বার্নৌলিস ট্রায়াল করা হলো, মনে করো 10 বার একটা কয়েনকে টস করা হলো, তার মধ্যে থেকে অন্তত পক্ষে অ্যাটলিস্ট অর অ্যাটমোস্ট অন্তত পক্ষে 3 বার সাকসেস, আর সর্বাধিক 3 বার সাকসেস, এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে 10 বার একটা কাজ করা হলো, একটা এক্সপেরিমেন্ট করা হলো, তার মধ্যে থেকে অ্যাটলিস্ট বা অন্তত পক্ষে 3 বার সাকসেস পাবো, তার প্রবাবিলিটি বের করো, রাইট। এক সেকেন্ড, হ্যাঁ ওকে দেখা যাচ্ছে, অ্যাটলিস্ট 3 বার সাকসেস
আমি তো সাকসেস বানানটাই ভুল লিখছি, আমার জীবনে সাকসেস আসবে বলে মনে হয় না। অ্যাটলিস্ট 3বার সাকসেস আর অ্যাটমোস্ট 3বার সাকসেস কিভাবে বের করবে, এটার হেল্প নিয়ে আমরা বের করব। অ্যাটলিস্ট মানে কি? অ্যাটলিস্ট মানে কি? হতে পারে ভালো করে শোনো, হতে পারে 3বার সাকসেস, 4বার সাকসেস, 5বার সাকসেস, 9বার সাকসেস, 10বার সাকসেস। 9বার যদি সাকসেস পড়ার প্রবাবিলিটি তুমি ক্যালকুলেট করো, 9বার সাকসেস পড়ার প্রবাবিলিটি তুমি ক্যালকুলেট করো, তাহলে সেটা অ্যাটলিস্ট 3বার তো হবেই, তাই না? 9বার হয়েছে, অ্যাটলিস্ট তো 3বার, তার মধ্যে তো অ্যাটলিস্ট 3বার তো ঢুকেই আছে, তাই না? তাহলে এর প্রবাবিলিটি, এর প্রবাবিলিটি, এর প্রবাবিলিটি, এর প্রবাবিলিটি, এর প্রবাবিলিটি সবাইকে যোগ করে যে প্রবাবিলিটিটা পাবে সেটা অ্যাটলিস্ট 3বার এর প্রবাবিলিটি, ঠিক আছে? তো তোমরা গাধার মতো এইগুলোকে কি যোগ করতে যাবে? 10c3 ইন্টু p টু দি পাওয়ার 3 ইন্টু q টু দি পাওয়ার 10 - 3 7 এরকম করে করে সবাইকে যোগ করতে যাবে? যেতেই পারো, যোগ করতেই পারো, আমার কি, আমার তো কোনো সমস্যা নেই। কিন্তু তোমাদের জায়গায় আমি থাকলে আমি কি করব? আমি জানি টোটাল প্রবাবিলিটির সামটা সে যতবারই কন্ডাক্ট করা হোক না কেন সবসময় 1 দেবে। তাহলে আমি জানি যে 1 2 এই যে সবকটা বা 0 এই যে সবকটার সামটা 1 দেবে। তো আমি যদি টোটাল সাম থেকে এইটুকু মাইনাস করে দিই, টোটাল সাম মানে কত, 1 থেকে এইটুকু মাইনাস করে দিই, তাহলেই তো আমি পেয়ে যাব না এই সবার প্রবাবিলিটিটা। তাহলে আমি অ্যাটলিস্টের ক্ষেত্রে আমি সহজে বের করতে পারবো। তো যখনই অ্যাটলিস্ট বলবে তখনই আমরা টোটাল প্রবাবিলিটি তো 1, টোটাল প্রবাবিলিটির থেকে যেগুলো বলেনি, যেগুলো আমাদের কেসের বাইরে, সেগুলোকে মাইনাস করে দেবো। তাহলে আমাদের কেসের সমস্ত জিনিসকে পেয়ে গেলাম। তো এটাই হচ্ছে আমাদের একটু বুদ্ধি লাগাতে হবে এই জায়গায় অ্যাটলিস্টের ক্ষেত্রে। অ্যাটমোস্টের ক্ষেত্রে সহজ, অ্যাটমোস্টের ক্ষেত্রে গাধারাও করে দেবে। অ্যাটমোস্ট মানে কি? অ্যাটমোস্ট মানে 3-এর বেশি হতে পারে না, সর্বাধিক 3টে সাকসেস। তার মানে আমি 0খানা সাকসেসের প্রবাবিলিটি ক্যালকুলেট করব, 1খানা সাকসেসের প্রবাবিলিটি ক্যালকুলেট করব, 2খানা সাকসেসের প্রবাবিলিটি ক্যালকুলেট করব, আর 3খানা সাকসেসের প্রবাবিলিটি ক্যালকুলেট করব। এই 4টে ক্যালকুলেট করব, আর আমার লাগবে না, রাইট? এবার তোমাকে একটুখানি বুদ্ধি লাগাতে হবে। যদি এখানে বলে যে অ্যাটমোস্ট 9টা সাকসেস, তাহলে তুমি কি 0 থেকে 9 অবধি করবে? কোনো দরকার নেই। তুমি কি 0 থেকে 9 অবধি যোগ করবে? না, তখন তুমি টোটাল প্রবাবিলিটি থেকে ফেলিয়ারের প্রবাবিলিটি, তার মানে f(10)টাকে মাইনাস করে দেবে। তাহলে তুমি যে 0 থেকে 9 অবধি সবার সামেশন পেয়ে যাবে। এইভাবে তোমাকে বুদ্ধি লাগাতে হবে। তো সেই জন্য আমি তোমাদেরকে টোটাল প্রবাবিলিটিটা শেখালাম। এই টোটাল প্রবাবিলিটিটা বের করার দুটো অ্যাসপেক্ট। প্রথম কথা আমি দেখালাম কেন এটাকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলে, কারণ এটা বাইনোমিয়াল এক্সপ্যানশনের ফর্মুলা। আর দ্বিতীয় কথা, এটা ইউজ করে আমরা অ্যাটলিস্ট আর অ্যাটমোস্টের প্রবলেমগুলো খুব সহজে সলভ করতে পারি, ঠিক আছে? তোমাদের আগে দেখতে হবে যে আমাদের কোনটুকু লাগবে, কোনটুকু সাম লাগবে, আমাদের এটুকু লাগবে নাকি কম লাগবে। এটা যদি মনে করো যে এখানে 5বার যদি করা হতো, তাহলে কি আমি 0 1 2 3 আমি করতাম না, আমি 1 থেকে f(4) আর f(5)টা মাইনাস করতাম, ঠিক আছে? এবার f(4) f(5) তোমরা বের করতে পারবে খুব সহজে। তো চলো একটা অঙ্ক করি, অঙ্কের মাধ্যমে দেখি কিভাবে করতে হয়। চলো, কোশ্চেনটা এমন, একটি ঝোঁকশূন্য মুদ্রা 6বার টস করা হলে দ্বিপদ বিভাজনের প্রয়োগে কমপক্ষে 5বার হেড পড়ার সম্ভাবনা নির্ণয় করো। এখানে আমাদের হেড পড়াটাকে সাকসেস হিসেবে কনসিডার করতে হবে, রাইট? এটা বুঝতেই পারছো তোমরা। লেট কি সব লিখছি, সাকসেস লেট সাকসেস হচ্ছে কি হেড, ঠিক আছে? হেড আসলে আমাদের সাকসেস, ঠিক আছে? বেশ, আচ্ছা, একবার যদি আমি টসটা করি, একবার টস, দেন পি অফ সাকসেস কত হবে? অবশ্যই হেড পড়ার সম্ভাবনা তো হাফ হয়, ঠিক আছে? এই যে ক্যালকুলেশনগুলো আমরা করছি একটা ট্রায়ালের জন্য ক্যালকুলেট করব, এবং আমরা তো দেখেইছিলাম যে বার্নৌলিস ট্রায়াল তখনই বলবো যখন একটা ট্রায়ালে যা প্রবাবিলিটি বা যা সাকসেসের প্রবাবিলিটি বাকি n-1 খানা ট্রায়ালেও তাই সাকসেসের প্রবাবিলিটি, তাই না?
এবার যেহেতু এখানে দ্বিপদ বিভাজন প্রয়োগ করতে বলছে, এখানে সবকটাই বার্নৌলির স্টাইল। তোমাকে এটা ফাইন্ড করতে হবে না যে কোনটা বার্নৌলির স্টাইল কোনটা বার্নৌলির স্টাইল। এখানে যা বলবে মানে রিপিটেশন আসলেই, তোমাদের অঙ্কে যদি রিপিটেশন থাকে যে 6 বার হলো 10 বার হলো পরীক্ষাটা, তাহলে তোমরা চোখ বন্ধ করে সেটাকে মনে করবে বার্নৌলির স্টাইল, ঠিক আছে? তাই জন্য আমরা একটা এক্সপেরিমেন্টে যে সাকসেসের প্রবাবিলিটি সেটাকে বের করলাম। তাহলে পি অফ এ ইজ ইকুয়াল টু হাফ, দ্যাট এটাই আমাদের স্মল পি। তাহলে পি অফ ফেলিয়ার বা কিউটা কি হবে 1 মাইনাস পি, দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস হাফ, আমি উল্টে লিখেছি। তাহলে 1 মাইনাস হাফ মানে হাফ, ঠিক আছে? আচ্ছা, তাহলে হলো এই বিষয়টা, পি কিউ বেরিয়ে গেল। আর কি চাই? এন। তো এখানে এন বলেছে, এখানে কত 6, আর কত বলেছে বা এক্স কত বলেছে 5। ওকে, তাহলে ডিস্ট্রিবিউশনটা কিভাবে লিখে ফেলো তোমরা? ডিস্ট্রিবিউশনটা কি হবে? সামেশন নয় কিন্তু, সামেশন মানে তো টোটাল, আমি শুধু ডিস্ট্রিবিউশনটা চাইছি। 6c5 পি, তার মানে তোমার হাফ টু দি পাওয়ার কত এক্স। আচ্ছা সরি, এখানে এক্স বার চাইনি, এখানে কমপক্ষে এক্স বার চাইছি। তাহলে এক্সটা কত তো থাক, ঠিক আছে? ভুল হয়ে গেছে এখানে, দেখো ভালো করে দেখো, কমপক্ষে বলেছে না, আমাকে তো এক্সাক্ট 5 বার চাইনি, তাহলে আমি করে দিতাম। এক্স মানে হচ্ছে অ্যাট লিস্ট, কমপক্ষে মানে তো অ্যাট লিস্ট, তাই না? ওকে, তাহলে 6cx হাফ টু দি পাওয়ার এক্স ইন্টু হাফ টু দি পাওয়ার n মাইনাস এক্স, তার মানে 6 মাইনাস এক্স, ঠিক আছে? এটাকে আমরা ধরে নিচ্ছি তোমার এফ অফ এক্স, ঠিক আছে? সে যদিও বার্নৌলি ডিস্ট্রিবিউশনে এই যে ডিস্ট্রিবিউশনটাকে এটাকে এফ অফ এক্স দিয়ে আমরা ডিনোট করি, ঠিক আছে? স্ট্যান্ডার্ড নোটেশন এটা। তুমি এখানে এফ অফ এক্সের জায়গায় তুমি বি অফ এক্স লিখতে পারো, তোমার নাম দিয়ে দিতে পারো, যা খুশি করতে পারো, ঠিক আছে? কিন্তু এটা স্ট্যান্ডার্ড। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশনটা পেলাম। এবার দেখো ক্লিয়ারলি, স্পষ্টতই, কমপক্ষে মানে কি 5 বার পড়বে, 5 বার হেড পড়ার সম্ভাবনাটাকেও কাউন্ট করতে হবে, 6 বার হেড পড়ার সম্ভাবনাটাকেও কাউন্ট করতে হবে, কেননা মিনিমাম 5 বার চাই। যদি বলো যে 4 বার হেড পড়লে, না, 4 বার হেড পড়াকে আমরা কনসিডার করতে পারবো না, কেননা ওখানে তো 5 বারের কোনো গল্পই নেই, তাই না? হয় সেটা 6 বার যদি হেড পড়ে তুমি তো বলতেই পারবে যে না 5 বার তো পড়েছে, আর একবার এক্সট্রা পড়েছে তো কি যায় আসে, তাই না? যখনই কমপক্ষে বলবে তখনই সেই নাম্বারটার থেকে বেশি সংখ্যক সাফল্যের প্রবাবিলিটিগুলোকেও কনসিডার করতে হবে, তাই তো? তাহলে ক্লিয়ারলি অ্যাট লিস্ট 5 means at least 5 মানে f of 5, তার মানে 5 বার হেড পড়ার প্রবাবিলিটি প্লাস 6 বার হেড পড়ার প্রবাবিলিটি। 7 বার হেড পড়ার প্রবাবিলিটি তো হতে পারে না, কারণ 6 বারই আমরা টস করেছি, তাই না? তাহলে ম্যাক্সিমাম বাউন্ডটা কোনটা হবে? যতবার আমাদের টসটা হয়েছে, তাই না? তাহলে সেটা 5 আর 6 এর যোগফল। এবার f of 5 কত হচ্ছে? f of 5 কত হচ্ছে বলো? 6c5, x এর জায়গায় 5 বসাচ্ছি, ইন্টু হাফ টু দি পাওয়ার 5 ইন্টু হাফ টু দি পাওয়ার 6 মাইনাস 5, দ্যাট ইজ 1, প্লাস এফ অফ 6 কত হচ্ছে? তাহলে 6c6 ইন্টু হাফ টু দি পাওয়ার 6 ইন্টু হাফ টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1, 6 মাইনাস 6 তো 0। তাহলে দেখো আলটিমেটলি কত হচ্ছে এখানে কত হচ্ছে? তুমি এবার এটাকে ক্যালকুলেট করবে নিজেরা, এটা তো ইজি। আমি তা একটু করে দিচ্ছি, যে 6c5 এর ভ্যালুটা বের করে দিচ্ছি, 6 ফ্যাক্টোরিয়াল বাই ইন্টু 6 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি হচ্ছে এখানে তোমার হচ্ছে কি 6 ফ্যাক্টোরিয়ালটাকে কি লিখতে পারো? 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, এটাই তো ফ্যাক্টোরিয়াল ডেফিনিশন। ওকে, আর এখানে তো 1 ফ্যাক্টোরিয়াল, 6 মাইনাস 5 মানে তো 1 ফ্যাক্টোরিয়াল, তো 5 ফ্যাক্টোরিয়ালটা কেটে যাচ্ছে, তাহলে এখানে 6 হচ্ছে, রাইট? তাহলে এটার ভ্যালু হচ্ছে 6 ইন্টু হাফ টু দি পাওয়ার 6, তাই তো? হাফ টু দি পাওয়ার 6, কারণ হাফ আর হাফ তো বেস একই, তো 5 আর 6 হয়ে যাবে, রাইট? প্লাস 6c6 মানে এনসিএন তো 0 1ই হয়, তাই না? 1 আর 1 1, তার মানে 1 বাই 2 টু দি পাওয়ার 6 করেই দিই। 1 বাই 2 টু দি পাওয়ার 6টা কমন যাচ্ছে, ইন্টু এখানে 6 পড়ে আছে, এখানে 1 পড়ে আছে, তো এবার কি হচ্ছে 7 ইন্টু বা 7 বাই 2 টু দি পাওয়ার 6, তাই তো? 7 বাই 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 কি করে হলো? এই 6টা ডিস্ট্রিবিউট হয়ে গেল, 1 টু দি পাওয়ার 6 মানে 1, 2 টু দি পাওয়ার 6 মানে 2 টু দি পাওয়ার 6, আর এই 7 ইন্টু এটা, তার মানে 7 বাই 2 টু দি পাওয়ার 6। আই গেস 2 টু দি পাওয়ার 6 মানে 64, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 32, 64। তোমাদের অ্যান্সারটা মিলেছে কি মেলেনি একটুখানি হ্যাঁ না বলবে, ঠিক আছে, কমেন্টে। ওকে, তাহলে 7/64 এলো, এটাই হচ্ছে আমাদের অ্যাট লিস্ট 5টা, ঠিক আছে? এবার যদি বলতে অ্যাট মোস্ট 5টা, তাহলে f of 0, f of 1, f of 2, f of 3, f of 4, f of 5,
অ্যাটমোস্ট 5টাকে ক্রস করতে পারে না, তাহলে এই সামটাকে তুমি নিতে। ঠিক আছে, এবার ওই সামটা নেওয়া মানে কি 1 মাইনাস f(6) করলেও আমাদের সহজ হতো ওটা, তাহলে 1 মাইনাস f(6) করে নিতাম। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি একটা HW দিচ্ছি, অবশ্যই জানাবে HWটা কি, যে এই একই সেটআপে তোমরা বলবে যে সর্বাধিক 5 পড়ার বা অ্যাটমোস্ট 5টা হেড পড়ার প্রবাবিলিটি কত, ক্যালকুলেট করে আমাকে বলবে। ঠিক আছে, এই সেটআপে অ্যাটমোস্ট 5টা হেড পড়ার প্রবাবিলিটি। ওকে, তো এই হচ্ছে বিষয়। এবার এই তো হয়ে গেল দ্বিপদ বিভাজন, আর কিছু নেই, শেষ। এবার আমি ছোট্ট করে একটা জিস্ট বলে দিই, যেগুলো পরীক্ষার জন্য কিন্তু ব্রহ্মাস্ত্র হতে চলেছে। অফ করছি, করে আমি বলছি। ওকে, তো এই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড দ্বিপদ বিভাজনের, মানে এটাই দ্বিপদ বিভাজন আর কি। ঠিক আছে, স্ট্যান্ডার্ড দ্বিপদ বিভাজন, এবং এটা কিন্তু এই দ্বিপদ বিভাজনটা মানে কি এক্সট্রা সাকসেস পড়ার প্রবাবিলিটিকে ডিনোট করছে। এবার আমি যদি তোমাকে বলি এই দ্বিপদ বিভাজনের প্যারামিটার কি কি আছে, তো হোয়াট ইজ কল্ড প্যারামিটার, এটা কিন্তু খুব ফেমাস একটা কোশ্চেন, যে এই দ্বিপদ বিভাজনের প্যারামিটার কি কি, খুব ফেমাস কোশ্চেন। দেখো, এটা কার ফাংশন, এটা তো এক্স এর ফাংশন, এক্স এর ভ্যালু তুমি যাই দাও না কেন এটা চেঞ্জ হবে, পরিবর্তিত হবে, রাইট? যদি f(x) তোমরা এরকম ধরনের ফাংশন পড়েছো 2x + 3x² - 1, এইটার কিন্তু কোনো প্যারামিটার নেই। তার মানে কি তুমি এক্স এর ভ্যালু যা দেবে এটা তাই হবে। মনে করো তুমি f(0) যদি দাও এটা দেবে -1, f(1) যদি দাও কত দেবে 4, তাই তো? 1 দিলে 4 দেবে, এইভাবে সো অন। তুমি যাই ভ্যালু তুমি এক্স এর মধ্যে দেবে এটা সেইভাবে চেঞ্জ হবে। একে কেউ আর মেপে দিচ্ছে না, একে আর কেউ অন্য কেউ এর কাজের মধ্যে হস্তক্ষেপ করছে না। কিন্তু এখানে দেখো তো, এখানে এই যে রাশিটা, এই যে ফাংশনটা, এটা কি শুধুমাত্র এক্স এর উপর ডিপেন্ডেন্ট না, এখানে এন এর মানটাও পরিবর্তিত হতে পারে, পি এর মানটাও পরিবর্তিত হতে পারে। তার মানে কি কেউ মনে করো 10 বার কোনো একটা এক্সপেরিমেন্ট করলো, তাহলে সেখানে এন এর ভ্যালু কত হবে 10 বার। কেউ মনে করো ছক্কা ফেলার এক্সপেরিমেন্ট করলো, কেউ মনে করো ওই যে আমি চাকাটা ঘোরালাম, ছক্কা বলছি, হেড টেলের এক্সপেরিমেন্ট করলো, হেড পড়লে সাকসেস বলবে। আমি যদি বলি এখানে 7 পড়লে সাকসেস, তাহলে সাকসেসের ভ্যালুটা ভ্যারি করছে। আবার যদি বলি এখানে স্পেড পড়লে সাকসেস, এই একই খেলার উপরে আমি যদি হেড টেল নাও করি, 7 পড়লে আমি যদি বলি সাকসেস, তাহলে আমাদের সাকসেসের প্রবাবিলিটি একরকম আসছে। যদি বলি স্পেড পড়লে সাকসেস, তাহলে সেখানকার সাকসেসের প্রবাবিলিটি একরকম থাকছে। তাহলে পি এর মানটা কিন্তু একই এক্সপেরিমেন্টে একই ট্রায়ালের ক্ষেত্রে ভ্যারি করতে পারে। তাহলে পিটা কিন্তু আমাদেরকে দেখতে হবে, নজর রাখতে হবে। তাহলে পি আর এন এই দুটো জিনিস কিন্তু এখানে ভ্যারি করলে পুরো ফাংশনটা ঘেটে যাবে। দেখো এক্স এর ভ্যালুটা ভ্যারি করলে অনেকে বলবে যে এক্সটাও তো তাহলে প্যারামিটার না, কোনো ফাংশনের যে ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট হয় সেটা প্যারামিটার কোনোদিন হতে পারে না। ঠিক আছে, ওটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওর নাম ভেরিয়েবল, কেননা ও ভ্যারি করছে, এটা স্বাভাবিক। কেউ 5টা সাকসেস চাইতে পারে, কেউ 2টো সাকসেস চাইতে পারে, কেউ 7টা সাকসেস চাইতে পারে, সেটা তার ইচ্ছা। কিন্তু এইটা ছাড়াও কি আর কোনগুলো ভ্যারি করছে সেইগুলোকে আমরা বলি প্যারামিটার। তাহলে এখানে আর কে কে ভ্যারি করতে পারে, এন আর পি, আর তাছাড়া তো কেউ ভ্যারি করবে না। এই সিটা কি, এটা তো একটা অ্যালগোরিদম, এটা কোনো ভ্যারি করার জায়গা নেই। আর এখানে দেখো অনেক সময় এই যে দ্বিপদ বিভাজনটা বলে দেবে তোমাদেরকে, অনেক সময় বলে দেবে যে এই দ্বিপদ বিভাজনের প্যারামিটারটা কটা। তোমরা বলবে যে আমি তোমাদেরকে যা শেখালাম সেখান থেকে তোমরা বলবে যে এখানে তো তাহলে এক্সটা বাদ দিলাম, এক্সটাকে গুনবো না, তাহলে এনটা হচ্ছে, পিটা হচ্ছে, আর কিউটা হচ্ছে, এই তিনটে তাহলে প্যারামিটার। আর পরীক্ষার হলে নাম্বারটা পুরো কাটা দেবে। কেননা কিউটা তো কোনো কিছুই নয়, কিউটা তো মিথ্যে কথা। কিউটা ইজ ডিপেন্ডেন্ট অন হোয়াট, কিউ ইজ ইকুয়াল টু 1 মাইনাস পি, পিটা ভ্যারি করলেই কিউটা ভ্যারি করবে। তুমি এমন হতে পারে যে পিটা কনস্ট্যান্ট, কিউটা একা একা ভ্যারি করছে, এরকম তো হতে পারে না। কিন্তু এখানে এনটাকে তুমি কনস্ট্যান্ট রাখো, তুমি পরীক্ষা তুমি মনে করো 10 বারই করবে, ঠিক আছে, 10 বারই পরীক্ষা করবে। আর এখানে তুমি সাকসেস একবার মনে করো 7 পেলে সাকসেস, আবার 10 বার পরীক্ষা করো, সেখানে মনে করো স্পেড পেলে সাকসেস। দেখো এনটাকে তুমি ভ্যারি করালে না, বাট স্টিল এখানে পিটা ভ্যারি করছে। তাহলে দেখো এটা ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করছে, রাইট? সেই জন্য যেগুলো ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করে, যেগুলো ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ হয়, সেগুলোই হচ্ছে প্যারামিটার। কিউটা হচ্ছে প্যারামিটার নয়। তাহলে দ্বিপদ বিভাজনের প্যারামিটার কটা, দুটো। কি কি, এন আর পি, এরা কি প্যারামিটার। তেমনই পয়সনসের ডিস্ট্রিবিউশন আছে, সেখানে একটাই প্যারামিটার মিউ, ঠিক আছে, যেটাকে আমরা অ্যাভারেজ বলি।
সেটা পরবর্তীকালে তোমরা দেখবে যখন আরো উপরে যাবে। পয়েসনস ডিস্ট্রিবিউশনে একটাই প্যারামিটার থাকে, সেটা হচ্ছে মিউ। ওকে, আচ্ছা, এটা হলো এনপি হচ্ছে প্যারামিটার হলো, ভালো কথা। আর আমি আগের দিন একটা জিনিস শিখিয়েছিলাম আগের ভিডিওতে, সেটা হচ্ছে এই যে তিনটে জিনিস ছিল, মধ্যক ছিল, ভেদমান ছিল, আর সমক পার্থক্য ছিল। কি কি ছিল? মিন ছিল, আর তোমার ভ্যারিয়েন্স ছিল। এই মিনটাকে আবার বলে এক্সপেকটেশন, এটাকে আবার বলে অ্যাভারেজ। তিনটে নাম আছে, ঠিক আছে? এর নাম মধ্যক, এর নাম গড়, ব্যাস। আর এর নাম ভ্যারিয়েন্স বা ভেদমান, আর একটা ছিল আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সমক পার্থক্য, ঠিক আছে? এটা আমরা র্যান্ডম ভেরিয়েবলের যে কোনো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, যে কোনো একটা ডিস্ট্রিবিউশন তুলে নাও, তার একটা তুমি মিন পাবে, একটা তুমি ভ্যারিয়েন্স পাবে, একটা তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবে। তো সেইটা দ্বিপদ বিভাজনটাও তো এক প্রকার বিভাজন, তাই না? এটা একটা বিভাজন, তো সেই বিভাজনেরও তুমি মিন পাবে। এবার এর মিনটা কিন্তু অ্যাকচুয়ালি এনপি ক্যালকুলেট করে দেখা গেছে এটাই। আমি মিন ক্যালকুলেট করার অ্যালগোরিদম বলেছিলাম, সেই অ্যালগোরিদমে তোমরা ফেলে কিন্তু এটা বের করবে, ঠিক আছে? কি ছিল অ্যালগোরিদমটা? সামেশন অফ, আমি বলে দিচ্ছি, সামেশন অফ এক্স পি এক্স, এটাই ছিল মিন ক্যালকুলেট করার অ্যালগোরিদম। তো এখানে তুমি কি করবে না, এখানে কি করবে, এক্স এফ এক্স, তো একবার এক্স এর ভ্যালু 1 নেবে, তো 1f1, তাহলে সামেশন অফ কি হবে, এক্স এফ এক্স। এটা ক্যালকুলেট করবে, করে তোমরা এই কি বলে ওটাকে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলা লাগিয়ে অনেক ক্যালকুলেট করে দেখবে তোমাদের অ্যান্সারটা আসছে এন ইন্টু পি, ঠিক আছে? তো সেটা হচ্ছে এনপি, মিনটা কি এনপি। এটা কিন্তু করবে, এটা আমি এইচডব্লিউ দিলাম, নিজেরা করবে, আর না পারলে একটু বইয়ের হেল্পটা নিতে পারো, ঠিক আছে? কিন্তু আগে চেষ্টা করবে নিজেরা। তাহলে এটা হয়ে গেল, মিনটা ক্যালকুলেট করে দেখবে, তো সেই মিনটা কিন্তু এটা আসছে। পরীক্ষার খাতায় মিন ক্যালকুলেট করতে দেবে না, ঠিক আছে? কি দেবে বলছি সেটা। ভ্যারিয়েন্সটা কি হবে, এনপি ইন্টু কিউ, দ্যাট ইজ এনপি ইন্টু 1 মাইনাস কিউ, সরি 1 মাইনাস পি, ঠিক আছে? 1 মাইনাস পি। এবার দেখো প্যারামিটারের আরেকটা অ্যাসপেক্ট আছে, যদি তোমাদেরকে বলে দেয়, আচ্ছা এটা একটু বলে দিই তারপরে, এটা হচ্ছে রুট ওভার অফ এনপি কিউ, কেননা রুট এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে ভেরিয়েন্সের রুট, ঠিক আছে? এবার দেখো প্যারামিটার মানে এটাই, যদি তোমাদেরকে কেউ প্যারামিটার বলে দেয়, তাহলে তুমি খুব সহজেই সেই ডিস্ট্রিবিউশনটাকে বের করতে পারবে, ঠিক আছে? কেউ তোমাকে বললো, একটা বইয়ের অঙ্ক দিয়ে আমি করি, কেউ ধরো তোমাদেরকে বললো যে একটা দ্বিপদ বিভাজনের মধ্যকার ভেদমান 9 আর 6, ঠিক আছে? বলে দিল যে মধ্যক কত 9 আর ভেদমান কত 6, ঠিক আছে? বলছে সেই ডিস্ট্রিবিউশনটা বের করো, সেই বিভাজনটা বের করো, সেই দ্বিপদ বিভাজনটা বের করো, ঠিক আছে? তো চলো এটা, এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করতে পারি, এই ধরনের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইয়ার্কি মারছি না, এখানে আমি দিচ্ছি বলে এইভাবে ক্যাজুয়ালি করাচ্ছি বলে ভেবো না যে ক্যাজুয়াল অঙ্ক, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, আসতে পারে, ইভেন 4 নাম্বারেরও দিতে পারে, ঠিক আছে? হালকায় নেবে না। ওকে, তাহলে কি হচ্ছে, আমাদের মধ্যক বলে দিয়েছে, তাহলে গিভেন কি আছে, মধ্যকটা কি বলেছিলাম এনপি, সেটা কত আছে 9, আর ভ্যারিয়েন্স কত এনপি কিউ, সেটা কত আছে 6। তো এখান থেকে তুমি বের করতে পারবে, কার মান বের করতে বলি আমি তোমাকে, এন এর মানটা বের করে এখানে পুট করে দিই, নাকি পি এর মান বের করবে, এন এর মান বের করে দিই, এন এর মানটা কত হবে 9/p, রাইট? তাহলে এখানে পুট করে দাও যে 9/p ইন্টু পি ইন্টু 1 মাইনাস পি, কিউ মানে তো 1 মাইনাস পি, দ্যাট ইজ 6। তাহলে দেখো তো এপি আর এপি কাটছে, হলো। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে 1 মাইনাস পি ইজ ইকুয়াল টু 6/9, তাহলে কি হচ্ছে তোমাদের পিটা কি হচ্ছে 1 মাইনাস, ঠিক আছে? আমি ঠিক লিখছি কি, আই গেস ঠিক লিখেছি, দেখো তো একটু ক্রস চেক করে নাও। আচ্ছা, এবার পিটা যদি একবার ক্রস চেক করুন, এন ইজ ইকুয়াল টু 9/p, তাহলে এন মান 9/p হচ্ছে, পিপি কাটছে 9/6, 1 মাইনাস 6/9, তাহলে 3 2 হচ্ছে 3 3 9, তাহলে এখানে পি এপারে যাচ্ছে, তাহলে এপারে আসছে, তাহলে 1 মাইনাস 2/3, দ্যাট ইজ 1/3, পারফেক্ট। তাহলে এখান থেকে আমি এন এর মানটা কি বলছি 9/1/3, দ্যাট ইজ 9 × 3 27। তাহলে এন এর ভ্যালুটা কত হচ্ছে 27, আর পি এর ভ্যালুটা কত হচ্ছে 1/3। তাহলে দেখো তো দুটো প্যারামিটারেরই ভ্যালু পেয়ে গেছি। এবার আমাদের ডিস্ট্রিবিউশনটা লেখার কথা। তোমরা কিভাবে লিখবে ডিস্ট্রিবিউশনটা, তোমরা এরকম অঙ্ক করোনি, আমি করে দিচ্ছি। হেন্স দ্য ডিস্ট্রিবিউশন কি লিখবে, এফ অফ এক্স হিসেবেই লিখবে, ঠিক আছে?
সামেশান দেবে না বাবা, সামেশান দেবে না, ঠিক আছে। এন মানে কত 27, তাহলে 27 cx। এবার পি মানে কত 1/3, 1/3 টু দি পাওয়ার এক্স। আর কিউ মানে কত 1 মাইনাস 1/3, তাহলে অবশ্যই 2/3 হবে, টু দি পাওয়ার 27 মাইনাস এক্স, ঠিক আছে। এই হচ্ছে ডিস্ট্রিবিউশন। তাহলে এইটুকু করলেই কিন্তু 4 নম্বর আমাদের দিয়ে দেবে। অঙ্কটা দেখা যাচ্ছে তো? ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে দেখা যাচ্ছে। চলো তাহলে একটু সুন্দর করে গুছিয়ে লিখবে, ভাষাটা একটু তোমাদের মতো করে। যেহেতু আমরা জানি যে গড় ইকুয়াল টু এত, তাই জন্য আমরা এখান থেকে দুটো প্যারামিটার, সবসময় দুটো প্যারামিটারের ভ্যালু যদি আমরা বের করতে পারি তাহলে গোটা ডিস্ট্রিবিউশনটা আমরা বের করতে পারি, তাই জন্য তাদেরকে বলা হয় প্যারামিটার, রাইট? ওকে, তাহলে আমরা করে দিলাম, খুব ভালো। তো এই ছিল মোটামুটি দ্বিপদ বিভাজন, আর তো তেমন কিছু নেই এখানে। তোমরা বলবে যদি কোনো অসুবিধা হয়। অঙ্কগুলো কিন্তু বাড়িতে চেষ্টা করবে, বাড়িতে যদি না চেষ্টা করো অঙ্ক তোমরা পারবে না। অঙ্কের একটাই নিয়ম, করতে হবে। আর আমি যা যা SW দিলাম, যেগুলো মজায় মজায়ও বললাম SW, সেগুলোও প্র্যাকটিস করতে হবে। একটা দিন, দেখো আমি একটা দিন সময় চাইছি তোমাদের থেকে। একদিন যদি তুমি 2 ঘন্টা নিয়ে বসো, সেই দিন আমার দেওয়া এই ভিডিওটা তো দেখে নিলে, দেখার পরের দিনটা তোমরা 2 ঘন্টার মধ্যে যা যা আমি করতে বলেছি সেগুলো সব করে নিলে, হয়ে গেল। এবং তারপরের দিন 2 ঘন্টা তুমি সেই বই থেকে ধরে 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 অঙ্কগুলো করো, প্রিভিয়াস ইয়ার থেকে অঙ্কগুলো করো। যেগুলো পারছো না হেল্প নাও, বন্ধুদের থেকে হেল্প নাও, কিংবা বইয়ে যদি করে দেওয়া থাকে উদাহরণে সেখান থেকে হেল্প নাও। অঙ্ক নিজে নিজে করতে হবে। আমি যতটুকু দেওয়ার দিয়ে দিলাম, এবার তোমরা নিজে নিজে চেষ্টা করবে, দেখবে হয়ে যাবে। যেগুলো হবে না সেগুলো নিয়ে একটু ভাববে, বইয়ের এক্সাম্পলের হেল্প নেবে, কিংবা অনেক প্রিভিয়াস ইয়ারের সলিউশনও পাওয়া যায়, সেগুলোও দেখবে, কোনো সমস্যা নেই। আস্তে 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 সব হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দ্বিপদ বিভাজন কিন্তু অনেক কঠিন বলে অনেকে, কিন্তু এটা কিন্তু খুব সহজ। যতটা সহজে পড়ানো গেল ততটা সহজেই পড়ালাম। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। ইউ অল আর ওয়েলকাম। চলো আপাতত আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে।